জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের পরিচয় খুঁজি। সেই পরিচয় খুঁজতে গিয়ে আমরা দর্শক আপনাদেরকে জানাই যে আমাদের এই আয়োজনে যারা আসেন এবং যাদেরকে নিয়ে কথা বলেন, অর্থাৎ আর ইউ ফেমাসের আয়োজনে দর্শক স্বাগত জানাচ্ছি। আর ইউ ফেমাস এর আয়োজনে সিজন 2-তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ রেজা। দর্শক স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাসের আয়োজনে, এবং আপনারা জানেন আমাদের সাথে এই আয়োজনে যুক্ত হন বেশ কিছু সারথী, এবং তাদের সাথে গল্প হয়, আড্ডা হয়, এবং আমরা আসলে জেনে নিতে পারি তাদের যে কাজকর্মগুলো, যাদের মাধ্যমে আসলে প্রতিনিয়ত সেই সারথীগণ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। এবং আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না। আজকেও কথা বলবো একটি ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়ে, এবং সেটির নামটি বলার আগে আপনারা সবাই হয়তো জানেন যে নক্ষত্রের একটি অন্যতম জায়গা, সেটি হচ্ছে কালপুরুষ। সেটিকে সবাই নক্ষত্র হিসেবে চেনে এবং উদীয়মান যে নক্ষত্র, এবং সেটি সবার কাছে আলাদাভাবে সেটি আসলে ধরা দেয়। তবে সেইটি ব্যতি রেখে অনেকে আবার মনে করছেন যে কালপুরুষ সমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস, সেটি নিয়েও আমরা কথা বলতে পারি। তবে সেটি নয়, আজকে ওটিটি প্ল্যাটফর্মের ইতিমধ্যে বের হয়ে গিয়েছে, অর্থাৎ সেই কালপুরুষ নিয়ে আমরা আজকে কথা বলব। এবং সেটি কথা বলার জন্য আমাদের সাথে কিছু অতিথি যুক্ত রয়েছেন, তাদের সাথে আমরা এই মুহূর্তে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন বেশ কিছু মানুষ যাদের কাজ আমার খুব পছন্দ হয়, আমার ভালো লাগে, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার মনে হয় আমার মতো আপনারাও একই বাক্যে সেটিতে মেনে নিতে পারেন যে যাদের কাজ স্বাচ্ছন্দ্য বোধ করে। আমাদের সাথে যুক্ত রয়েছেন ঠিক 3 থেকে 4 জন অতিথি। আমি প্রথমেই যে মানুষটির কথা বলবো, ভীষণ জনপ্রিয় এবং ভীষণ গুণী অভিনেতা ইমতিয়াজ বসুন। আপনাকে স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাসের আয়োজনে। আপনাকেও স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমরাও ভালো আছি আপনাকে পেয়ে, এবং আপনাকে আমি আসলে আমাদের এই আয়োজনে অনেকবার আনার চেষ্টা করেছি। আজকে আসলে লাকিলি আমরা আপনাকে অবশেষে পেয়েছি। এর আগে 2 থেকে 3টা এপিসোডে আমরা ট্রাই করেছিলাম আপনাকে, সামহাও সেগুলো কানেক্ট হয়নি, কিন্তু আজকে পেয়েছি, ভালো লাগছে সেটার জন্য। দর্শক, যেই ওটিটি প্ল্যাটফর্মের কাজটিকে নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ কালপুরুষ, সেটির পরিচালক এবং লেখক সালজার রহমান, তিনিও আছেন আমাদের সাথে। স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে। থ্যাংক ইউ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এবং আপনি কেমন আছেন? এই তো এখন ভালোই লাগতেছে। আচ্ছা, যাই। দর্শক, আমাদের এই তালিকায় যুক্ত রয়েছেন আরও একজন মানুষ, যার সম্প্রতি এই যে বের হওয়া কাজটি, সেটি দেখে আমি তাকে একটু আগে বলছিলাম যে আপনার কাজটুকু আমার ভীষণ ভালো লেগেছে। অর্থাৎ যারা ইতিমধ্যে কালপুরুষটি দেখেছেন চরকিতে ওটিটি প্ল্যাটফর্মে, তাদের কাছেও মনে হয়েছে যে এই চরিত্রটি একটু আলাদা স্থান করে নিয়েছে। আমাদের সাথে যুক্ত রয়েছেন রেজওয়ান পারভেজ, অভিনেতা। আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। কেমন? ধন্যবাদ, ভালো আছি। ধন্যবাদ আপনাকে আমার সম্পর্কে এত সুন্দর করে বলার জন্য। সুন্দর করে না, আসলে আপনি কাজটা সুন্দর করে করেছেন বলেই হয়তো আমরা আপনাকে আলাদাভাবে মনে রেখেছি, এবং আমার মতো আমার দর্শকরাও ঠিকই তেমন করে মনে রেখেছেন। বর্ষণ ভাই, আমি আপনাকে দিয়ে আসলে শুরুটা করতে চাই। আমাদের একটা খুব কমন প্রশ্ন থাকে এই আয়োজনে, সেই প্রশ্নটা দিয়ে আমি একটু করতে চাই। আর ইউ ফেমাস? নো, আই এম নট। কেন নয়? সেটা সময় হয়তো বলে দেবে। এই প্রশ্নের উত্তর এখনো আমার কাছে নেই। আমার কাজ করার দরকার, আমি কাজ করে যাচ্ছি। আচ্ছা, না, আমরা এই আয়োজনের শুরুতে একটা ব্যাখ্যা দেই যে এই পৃথিবীতে সবাই আসলে অসাধারণ, সবাই আসলে প্রত্যেকে নিজ নিজ কাজে অসাধারণ, এবং প্রত্যেক ব্যক্তি তার নিজের কাজের মাধ্যমে পরিচিত হন। সেই জায়গাতে আমরা মনে করি আপনারা যারা কাজ করেন, প্রতিদিন যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান, এবং আলাদা করে আমাদের জন্য, আপনাদের কাজের জন্য আমরা মনে রাখি আপনাদের, ফলে সেটি একটি আলাদা বিষয় যুক্ত করে যে আপনাদেরকে মনে রাখার, সে কারণেই হয়তো ফেমাস। সেটা হতে পারে। আরেকটা বিষয় আমি যেটা মনে করি, আপনি যদি একনিষ্ঠভাবে কোনো একটা কাজ অনেক দিন ধরে করতে থাকেন, সেটা প্রকৃতি আপনাকে একটা রেজাল্ট দেয়। আমি হয়তো অনেক বছর ধরে এই কাজটার সাথে লেগে আছি, এখন একটু একটু করে তার রেজাল্ট পেতে শুরু করেছি। হয়তো সময় গেলে আমি বলতে পারবো আদৌ কতটুকু পেয়েছি বা পাবো। নিশ্চয়ই, আমরাও বিশ্বাস করি যে আপনার সেই কাজের ধারা অব্যাহত থাকুক, এবং আপনি আসলে আমাদের মনের মধ্যে সবসময় থাকুন ইমতিয়াজ বর্ষণ হয়ে। আপনার কাছে আমার প্রশ্নটি একই প্রশ্ন। এই আমি তো একেবারেই ফেমাস না ভাই। কেন নয়? এটা আমার ফার্স্ট একটা গল্পের প্রজেক্ট, মাই ফার্স্ট লং ফর্ম স্টোরি টেলিং। ফেমাস হওয়া তো অনেক পরের জিনিস। আচ্ছা, ফেমাস গোয়িং টু বি ফেমাস। আচ্ছা, ফেমাস ব্যাপারটা একটা শব্দ, বাট আমরা যেটাকে এটা বলি যে এটা হচ্ছে আপনার কাজ যেটাকে আলাদা করে রাখে। আমরা সেই এক্সপ্লেনেশনটা দিই।
ফলে সেই জায়গা থেকে কাজটা যেহেতু মনে রাখার মতো হয়েছে, এবং আমি অনেকেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে সবাই বলছে যে এটা সেকেন্ড পার্ট আসবে কিনা, এমনও বলছেন, অনেকেই জানতে চাচ্ছেন, ফলে মানুষের মনের মধ্যে আলাদা করে একটু জায়গা করে নিয়েছে নিশ্চয়ই। হোপফুলি, মানে তার আমি বলতে পারছি না, আমার আশেপাশের মানুষজন তো ভালো বলবেই। আচ্ছা, না আমি আপনার আশেপাশের কেউ না। রেজন পারভেজ ভাই, আপনার কাছে একই প্রশ্ন, আর ইউ ফেমাস? নট রিয়েলি, বাট আমি আমার ফ্যামিলির কাছে বা ফ্রেন্ডসদের কাছে অবশ্যই ফেমাস, কিন্তু ফেমাস হওয়ার আশায় তো আসলে কাজ করি না, বা সেই জায়গা থেকেই আসলে সেই ভাবনা থেকে আসলে কোনো কিছু করা হয় না। অনেক আগে থেকে অ্যাক্টর হওয়ার ইচ্ছা ছিল, অ্যাক্টিংটা প্রপারলি করে যেতে পারছি বা ঠিকঠাক মতো করতে পারলেই খুশি। কাজের মাধ্যমে যদি কখনো ফেমাস হয়ে যাই, দেন ইটস মাই লাক, গুড লাক। না, আপনার গুড লাকের চেয়ে পরিশ্রমটা আসলে বেশি যাওয়া দরকার, এবং একনিষ্ঠ চাওয়াটাও দরকার। আমার মনে হচ্ছে আপনার কাজের মধ্যে সেটি আছে। তবে আমরা আসলে যেটি নিয়ে এখন জানতে চাই, যে সালজার ভাই, আপনাকে নিয়ে আমি পুরো প্রশ্নটা রাখতে চাই আপনার কাছে, যেটি হচ্ছে যে কালপুরুষ, যে এটা আপনি লিখেছেন, আপনি মানে এই চিন্তাটা এবং গল্পটা নিয়ে আমি হয়তো এখন খুব বেশি বলতে পারছি না, কারণ হচ্ছে দর্শকদের অনেকটা আগ্রহ রয়েছে, অনেকেই এখনও দেখেননি। ফলে এই কালপুরুষের লেখাটা, গল্পটা টাইম ট্রাভেল থেকে শুরু করে নানা কিছু গল্পে যুক্ত আছে, ড্রামা আছে, থ্রিলার আছে, মার্ডার আছে, নানা ঘটনা আছে। সো এই গল্পটা কিভাবে মাথায় আসবে, সেটি নিয়ে যে চরিত্রায়নের ক্ষেত্রে যাদেরকে সিলেকশন, সেই প্রস্তুতিটা কেমন ছিল? তো অনেক বড় বড় দুটো প্রশ্ন করে ফেলছেন। জি, গল্প আসলে ঠিক কোন পয়েন্টে মাথায় আসে ডিফিকাল্ট। আচ্ছা, আমি বলতে পারবো যে লিখছি কখন, 2020-তে কোভিডের সময় লেখা হয়েছে, আর কোনো কাজটা ছিল না, বাসায় একরকম আটকে ছিলাম, তখন লিখছি। আর আইডিয়াটা আসে তার অনেক আগে। একটা পুরান ঢাকায় একটা হোমিওপ্যাথির দোকানে গেছিলাম, ওখানে একজন বয়স্ক ভদ্রলোক ছিল বসে, ও দোকানে কেউ যায়ও না, আসেও না, পুরো ধুলো মাখা একটা দোকান। তো ওইটা দেখে মনে হচ্ছিল যে এটা একটা কি বলে, একটা গল্পের সেট হওয়া দরকার আর কি। অ্যান্ড দেন ইভেন্চুয়ালি যখন কোভিডের সময় অনেক সময় পাইছি, অনেক ডিফারেন্ট প্রজেক্ট শুরু করছি। একটা কমিক বুক লিখতে যে থেমে গেছি, এরপর একটা নভেল লিখতে যে বেশ কিছু পাতার পরে আর লিখতে পারছিলাম না। এরপর যখন ওটা বন্ধ করে দিচ্ছি, আমার ওয়াইফ বলছে যে হ্যালো করি, কী খবর তোমার লাজুক? আমার ওয়াইফ তখন বললো যে এই নিয়ে তো তোমার একটা প্রজেক্টও দেখি শেষ করতেছো না। তারপর আমরা একটু মারামারি করলাম, মানে চিল্লাচিল্লি দুজনের মধ্যে। এরপর ও বললো যে আমি দরজা টরজা স্ল্যাম ট্যাম করলাম। এরপরে আমরা একটা বাজি লাগি যে এক সপ্তাহের মধ্যে একটা মুভির স্ক্রিপ্ট আমি লিখবো। বাজির একটা ফাইন্যান্সিয়াল অ্যামাউন্টও ছিল, মনিটারি অ্যামাউন্ট। এরপর আমি 6 দিনে লিখে দিচ্ছি টাকার লোভে। টাকাটা এখনো পাইনি, আমি জিতছি কিন্তু টাকাটা দেয়নি আমার ওয়াইফ এখনো। ও বলতেছে টেকনিক্যালিটিতে হারছি, আমি 7 দিনে দেওয়ার কথা 6 দিনে দিচ্ছি। আচ্ছা, আমরা কি এই আয়োজন দিয়ে আমরা একটা তাকে জানান দিতে পারি, অ্যানাউন্সমেন্ট দিতে পারি যে কবে দিবেন টাকাটা? অবশ্যই। কোন ক্যামেরায় তাকাইতে হবে? হ্যাঁ, এই যে এই 2 নম্বরে এটাতে কবে দিবা টাকাটা আমাকে বুঝছা? হ্যাঁ, এই প্রশ্ন আমাদেরও জাতির প্রশ্ন, কবে দিবে টাকা? আবার আরো 2টা প্রশ্ন আছে, বাট আমি তার আগে একটু বর্ষণ ভাইকে কাছে আমার একটা প্রশ্ন। আমি এই আয়োজনে ঢোকার আগেও সেটি করছিলাম পারভেজ ভাইকে, কিন্তু তার আগে আমি আরেকটা, আমাদের সাথে আরেকজন যুক্ত রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে একজন ছোট মানুষ যুক্ত হয়েছে। ছোট মানুষ, তিনি তার কাজে কিন্তু সেটি না পরিচয় দেওয়ার নেই, এবং আপনারা যারা ইতিমধ্যে কালপুরুষ দেখেছেন তারা হয়তো জানেন যে এই ছোট্ট মানুষটি কি অসাধারণ একটি অভিনয় করেছে তার কাজের মাধ্যমে। আমাদের সাথে যুক্ত রয়েছেন জান্নাতুল মাওয়া লাজুক। লাজুক, স্বাগতম আমাদের এই আয়োজনে। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমরাও ভালো আছি, কিন্তু আজকে আমরা সবাই আপনার কাছ থেকে চা খাবো, বানাতে পারবেন না? পারবো। আচ্ছা, ঠিক আছে, কিন্তু দর্শক, চা খাওয়ার গল্পটা কি এটা জানতে হলে আসলে কালপুরুষ দেখতে হবে। ফলে কালপুরুষের সাথে থাকুন। তবে বর্ষণ ভাই, আপনার কাছে যে প্রশ্নটি, এই একই ধরনের প্রশ্ন তার কাছেও রয়েছে, যে আপনারা 3জন 4জন সবাই অনেক ভালো অভিনয় করেন, কিন্তু এখনকার সময়ে 3-4 জন শক্তিমান অভিনেতা একসাথে অভিনয় করতে গেলে অনেক চ্যালেঞ্জ তৈরি হয়। আমি যদি বলি চঞ্চল চৌধুরীর কথা, নাইম ভাইয়ের কথা, আপনার কথা, আপনারা সবাই যখন অনেক স্টার মানুষ একসাথে কাজ করেন তখন অনেক জটিলতা তৈরি হয়, চ্যালেঞ্জ তৈরি হয়। আপনি কি এরকম কিছু ফেস করছেন? অ্যাকচুয়ালি তখন জটিলতা তৈরি হয় না, তখন সহজ হয়ে যায় কাজটা। আচ্ছা, এক্স্যাক্টলি, কাজটা সহজ হয়ে যায় যখন আমি দেখি যে আমি আমার সামনে চঞ্চল ভাই আছেন, আচ্ছা, নাইম আছেন, তানজিকা আছেন, রাইট, বা আমার সাথে
ইভেন পারভেজ ট্রিমেন্ডাসলি, ওর সাথে আমার কয়েকটা সিন আছে। তারপরে এর আগে আমরা রিহার্সাল করেছি, পরিচালককে অনেক জ্বালাইছি এইসব ক্যারেক্টারটা নিয়ে। তো এটা একটা জার্নি, এই জার্নির সাথে যখন আপনি কোপ আপ করতে পারেন, আমি যখন দেখি যে না পারভেজের মতো, সেই পারভেজকে আমি চিনি না, ওই দিনই দেখা হয়েছে যখন আমরা রিহার্সাল করতে বসলাম, ওয়াও গ্রেট, আমি এটাই চাই, ওকে আমি এই কাউন্টারটাই দিতে চাই, এইভাবে করতে চাই, তখন ভাল লাগে। তখন মানে যেটা আমি ইমাজিন করতে পারি ওইটা যখন কাছাকাছি পেয়ে যাই তখন ভাল লাগে। চঞ্চল ভাইদের সাথে বা এখানে নাইম ভাই আছে, আরও যাদের সাথে কাজ করতে গিয়ে এটা এক ধরনের আসলে মোমেন্ট তৈরি হয়। আপনি যখন 1-to-1 গেম খেলেন কেমন লাগে, যখন জিনিসটা পিং পং বল এই থ্রো করছেন, আপনাকে থ্রো করছেন, আমি পাস করছি, আপনি এই যে গেমটা, এই যে এনার্জি পাসিংটা, এটা এক ধরনের বুস্ট আপ করে। তো তখন আসলে চ্যালেঞ্জ না, এটা আসলে এক ধরনের আনন্দ দেয় ভালো কাজের। এটা হয়তো মনে হয় যে একসাথে মানে আইপিএল এর যে সেরা ব্যাটাররা একসাথে ব্যাট করলে যেরকম লাগে দেখতে ভালো, সেরকম হয়তো এক্স্যাক্টলি, একজন ব্যাটার 6 মারছেও বলছে আমি অ্যাটলিস্ট 4 তো মারি, রাইট, ফলে সেরকমই হয়। পারভেজ ভাই, আপনার কাছে আসলে আবার প্রশ্নটি সেটি হচ্ছে যে একই ধরনের প্রশ্ন, যে এত জনপ্রিয় মানুষদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন আসলে? না, বর্ষণ ভাইয়ের সাথে কথার সাথেই আসলে মিল রেখেই বলতে হয় যে আসলে চঞ্চলদার সাথে আমার এর আগে কাজের অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা, আমি টেলিভিশন নাটকে কাজ করেছি এবং দাদা আমার গ্রুপেরও বড় ভাই, আমি আরণ্যক নাট্য দলে কাজ করছি। সো দাদার কাছ থেকে তো আসলে সবসময় মানে অনেক নতুন নতুন কিছু শিখি এবং দাদার সাথে কাজ করার একটা অন্যরকম আনন্দ অভিজ্ঞতা আছে এবং গার্ডিয়ান হিসেবে কাজ করে সে। তো এই সিরিজে কাজ করতে গিয়ে যেমন বর্ষণ ভাই বা নাইম ভাই বা আদার্স যারা আর্টিস্ট আছেন তাদের সাথে কাজ করা একেবারেই মানে নতুন, তাদের সাথে পরিচয়ই হয়েছে আমার সেটে গিয়ে বা রিহার্সেলে গিয়ে। তো ভালো অ্যাক্টরদের সাথে কাজ করার একটা সুফল হচ্ছে যে যেটা নাইম ভাই বর্ষণ ভাই বললেন যে আসলে ইটস আ গেম, লাইক মানে অ্যাক্টিং ইজ রিঅ্যাক্টিং। আচ্ছা, গুড কো অ্যাক্টর হলে হয় কি নিজের অ্যাক্টিংটাও ভালো হয়, নিজের পারফরমেন্সটাও ভালো হয়। সো আমার সামনে যখন চঞ্চলদা, নাইম ভাই বা বর্ষণ ভাই এনাদের মতো অনেক ভালো ভালো অভিনেতারা যখন কাজ করছে, তারা যখন অ্যাকশনটা দিচ্ছে, তখন আমার রিয়াকশনটা দিতে খুবই সহজ হয়ে গিয়েছে। আমাকে খুব বেশি কঠিন কিছু করতে হয়নি, আসলে স্ক্রিপ্টেই খুব ডিটেলে আমার শফিক ক্যারেক্টারটা লেখা ছিল, তারপরে আমার সামনে যখন এত ভালো ভালো অ্যাক্টরদের পেয়েছি, সো আমার কাজটা ভেরি ইজি হয়ে গেছে। সো আমাকে খুব বেশি কষ্ট করতে হয়নি, থ্যাঙ্কস টু সালজের। এত দারুণভাবে সহজভাবে কথা বলি, ও পারভেজ যেটা বলছে ইটস ট্রু। আমরা একজন আর্টিস্ট আসলে কিভাবে ক্যারেক্টার ডিজাইন করে, তার ফার্স্ট প্রায়োরিটি কিন্তু স্ক্রিপ্ট, টেক্সটেই আসলে যা লেখা থাকে তার মধ্যেই আসলে একটা ক্যারেক্টার কিভাবে ডিজাইন হবে সেটা বলে দেওয়া থাকে। বাকিটুকুন আপনার ইমাজিনেশন, ডিরেক্টরের সাথে আলোচনা এবং সাবটেক্সটটা বোঝার ক্ষমতা। আর সাথে যদি এরকম কিছু বাঘা বাঘা অভিনেতা থাকে তাহলে তো আর কথাই নাই। আমাদের সাথে সর্বশেষে যুক্ত হওয়া লাজুক, আপনি বলছিলেন যে আপনি ভালো আছেন, আমরাও আপনাকে পেয়ে ভালো আছি। তবে আমার অনেকগুলো প্রশ্ন রয়েছে আপনার কাছে। প্রথম যে প্রশ্নটি, এই কাজটা কি আপনার প্রথম কিনা? এর আগে আপনি কাজ করেছেন? নাটকে কাজ করেছি। আচ্ছা, বাহ, অসাধারণ, নাটকে কাজ করেছেন। কেমন লেগেছে কাজটা করতে পেরে? এবং চঞ্চল চৌধুরীর সাথে আপনি একত্রে কাজটা করেছেন, কেমন লাগে? চঞ্চল চৌধুরী একজন আমাদের কাছে অনেক জনপ্রিয় এবং খুব ভালো এবং অনেক দর্শক নন্দিত অভিনেতা। যখন আমরা করছিলাম তখন মনে মনে আসছিল যে যখন সে মানে আমার উপরে রাগ করতেছিল তখন আমার ভয় লাগতেছিল, আর মনে মনে ভাবতেছি এটা তো সিনেমা, অভিনয়। তখন আমার বলে কি যে তুমি কি ভয় পেয়েছো? বলে কি না, আমার কেন ভয় পাবো, এটা তো সিনেমা, নাটক, এরকম টাইপের। আমার যখনই আমি চঞ্চল আঙ্কেলের সঙ্গে রিহার্সাল করি বা যখন তারা শর্ট নিচ্ছিল তখন ভালোই লাগতেছিল, চা বানাচ্ছিলাম তখন আবার তাকে বলতেছিলাম, অনেক কিছুই বলা হয়েছে, সাথীকে জানাতে, এরকম অনেক ডায়লগ। আচ্ছা, তুমি কি চা বানাতে পারো আসলে? মোটামুটি। ও আচ্ছা, মোটামুটি। তার আগে একটা জিনিস বলো, তোর এই যে সুচওয়ালা ইনজেকশনটা ধরতে ভয় লাগে না? না।
একটু করে ভালো লাগে না না। কি মন্ত্র দিয়েছেন ও যে ওই সূচনা ইনজেকশনটা? ও সবকিছুর জন্য রেডি ছিল, অনেকক্ষণ বসে ওয়েট করতে হয়েছে বেচারি, মানে শুট শেষ হয় না, ওর অনেক কষ্ট করছে সে, বসে কোনো জ্বালায় টালায় নেই, ও নিজের মতো বসেছিল ঘন্টার পর ঘন্টা। কিন্তু গল্পে যে এরকম চরিত্রে একটা ইনপুট দেয়ার, এটা আসলে মাথায় কিভাবে আসলো? আমি বুঝিনি কোয়েশ্চেনটা। গল্পে যে এরকম একটা চরিত্র ইনপুট দেয়া যেভাবে আসলে এবং ওর মতো একটা চরিত্র থাকবে, না মানে এটা আসলে মানে চঞ্চল ভাই যে ক্যারেক্টারটা প্লে করছে শেজাদ, ওই ক্যারেক্টারটা তো আসলে একটু অ্যালুফ, আশেপাশে সোসাইটির সাথে তার সম্পর্ক একেবারেই কম। তো তার মানে লিখতে লিখতে মনে হচ্ছিল সে রিলেট করবে এমন একজনের সাথে যার বয়স আসলে অনেক কম হওয়া উচিত, কারণ সেও ইন হিজ মাইন্ড দ্য ক্যারেক্টার ইজ ইয়াং অ্যান্ড হি বিহেভস লাইক এ চাইল্ড। তো ওর হয়তো বড়দের সাথে কথা বলতে ভালো লাগে না, ওর হয়তো বিরক্তিকর লাগে এই প্র্যাকটিক্যাল লাইফের জিনিসপত্র। হতে পারে। আমরা যখন প্রথম ডায়লগটা শুনছিলাম পরি সম্পর্কে, যে সে তার প্লেটটা আলাদা করে লুকিয়ে রাখে, মানে সে সময় মনে হচ্ছিল যে কেমন একটা চরিত্র, এবং সে যখন মিরাজকে যখন ব্যাখ্যাটা দিচ্ছিল তার, বাই দ্য ওয়ে লোকেশনটা কোথায় এটা? কোনটা? ওই সিনের ল্যাবরেটরি? এক্সটেরিয়র পুরান ঢাকার একটা বিল্ডিং, যেটা আমি ওইটা ভেবেই লিখছি। আচ্ছা, থ্যাঙ্কফুলি আমাদের প্রডিউসাররা খুবই মানে সব দিকেই সহযোগ, যে লোকেশন আমি স্ক্রিপ্টে লিখছি ওইখানেই শুট হয়েছে। বাহ। বাট ভিতরটা অবভিয়াসলি আমাদের বানায় নিতে হয়েছে এফডিসির সেটে, যেখানে শিহাব ভাই ডিড এ ওয়ান্ডারফুল জব, যে ওই দুইটা কানেক্ট করেন, মানে সাচ এ ফ্যাসিনেটিং সেট। আমরা ওই সেট থেকেই বের হতে চাই না আসলে অনেকক্ষণ। সেটটাও ভালো ছিল। বসুন ভাই, আপনার কাছে জানতে চাও সেটি হচ্ছে যে আমি তাকে বলছিলাম যে আপনি তাকে এত মারটা কেন মারলেন? এটার জন্য দায়ী ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার। স্ক্রিপ্টে অ্যাকচুয়ালি দুইটা থাপ্পড় ছিল, একটা কমানো হয়েছে। আমি আসলে ওকে মারতে চাইছিলাম না, কারণ শটের প্রয়োজনে আমাকে মারতে হয়েছে। আচ্ছা, আমি জানি না থাপ্পড়টা খুব বেশি ছিল না মনে হয়। তবে আরেকটা যেটা থাপ্পড় ছিল ওটা একদম সজোরেই মারতে হয়েছে আমার। আচ্ছা, ওই যে একজন ওর নাম হাপন, ও আমাদের কলিগ, ছোট ভাই, ও ভালো পারফর্ম করেছে। তো কিছু করার ছিল না, কারণ এটা ছিল ওয়ান টেক, একটা লং টেক এবং ওয়ান টেক। আচ্ছা, অনেকক্ষণ ধরে শট। আমি যে ওকে বলছি সরি কিছু মনে করিস না, আমি তোর একটা জোরে থাপ্পড় মারু, নাইলে এই শট শেষ হবে না। শেষ হয়নি, 6টা থাপ্পড় মারতে হয়েছে। আমি এটা নিয়ে একটা মানে খুবই উইয়ার্ড প্রশ্ন করি, আপনার থাপ্পড় খাওয়ার পরে অনুভূতি কি? এইখানে আসলে শেয়ার করতে হয় যে আমাদের যে সিনটা ছিল এবং বর্ষণ ভাইয়ের যে থাপ্পড় দেওয়ার সিন ছিল, তার আগে কনস্টেবলের সিনটা ছিল। রাইট। তো বর্ষণ ভাই সিনটা আসলে খুবই বিশ্বাসযোগ্য করার জন্য বর্ষণ ভাই সামাল তাকে সত্যি সত্যি থাপ্পড় দিয়েছিল, এবং আফটার দ্য সিন হি ওয়াজ অলমোস্ট ক্রাইং। এসে বলছিল যে লেগেছে ভাই। এই সিনটা হওয়ার আগে আমি বর্ষণ ভাইকে বললাম, বর্ষণ ভাই প্লিজ ডোন্ট ডু দ্যাট, আমাকে আপনি থাপ্পড় টাপ্পড় দিয়েন না, আপনি জাস্ট হাতটা ওইভাবে স্ল্যাপ করার একটা ইয়ে করেন, আমি রিয়াকশনটা দিয়ে দিব। তো আমার ইসে একটাও লাগেনি, আসলে অভিনয়টাই ওইভাবে করতে হয়েছে, বা বর্ষণ ভাইও অ্যাকশনটা ওইভাবে দিয়েছে, রিয়াকশনটা দিতে খুব সুবিধা হয়েছে। সো আমাকে থাপ্পড়টা খেতে হয়নি, বাট কনস্টেবলের জন্য আমার খুব কষ্ট লেগেছিল। না, আমার দেখে মনে হচ্ছে খুব সজোরেই লেগেছিল। আপনার কাছে আমার প্রশ্নটি সেটি হচ্ছে যে অনেকগুলো প্রশ্ন আছে, তার মধ্যে 3টা চরিত্র নিয়ে আমি একটু প্রশ্ন করতে চাই। প্রথমে আসলে যেটি অত্যাচারের পর্যায়ে চলে গিয়েছিল নাইম ভাইয়ের জন্য, তিনি বলেছিলেন সব জায়গাতে মিডিয়াতে যে তার একটা বিশাল ওজন গেইন করতে হয়েছে, বাড়াতে হয়েছে, এবং সেটি নিয়ে তিনি প্রায় 7 থেকে 8 মাস এইভাবে চলাফেরা করেছেন, তার বেশ কষ্টও হয়েছে। মানে ঠিক কেন? এবং উনি বলছিলেন যে মিরাজ আসলে এভাবেই হাঁটে, মিরাজ এভাবেই কথা বলেন, উনি ওইটাও বেশ রপ্ত করতে চাচ্ছিলেন। মানে চরিত্রটাতে দরকার ছিল একজন বেশ ওভারওয়েট একটা ক্যারেক্টার। তখন নাইম ভাই মনে হয় মাত্র অনেক ফিট হয়ে জিম টিমে যেটে আরো শুকিয়ে 6 প্যাকের মতো অবস্থায় চলে এসেছিল, কিন্তু আমাদের দরকার ছিল আসলে সবকিছু মিলিয়েই শিডিউল, এর লোক পাওয়া যাচ্ছিল না, কাকে নিব চিন্তা করতে করতে তখন মনে হয় অনিম ফিল্ম সিন্ডিকেটের অলসো দি এডিটর অফ দিস ইয়ার, কালপুরুষ, ও বললো যে মেবি নাইম ভাই করতে পারে। তো এরপর নাইম ভাইকে ফোন দেওয়া হলো, নাইম ভাই সাথে সাথে স্ক্রিপ্টটা চাইলো,
এরপর পরদিনই চলে আসলো, বললো যে সে ওজন বাড়াতে রাজি। এরপরে মনে হয় সারাদিন খালি খাইছে, ভাত খাইছে। তাকে আমরা 2-3 বেলা খালি খাওয়াইছি। না, এটা এত ইজি না, সে তার জিম ট্রেনারের কাছে গেছে যাতে ওয়েট গেইনটা খুব সাডেন না হয়, কারণ অনেক তাড়াতাড়ি দরকার ছিল। আমরা জুলাইয়ের দিকে কথা বলছিলাম, এরপরে ডিসেম্বরের শ্যুট, তো এর মধ্যে তো অনেক র্যাপিডলি আসলে 35 কেজি 40 কেজির মতো ওজন তার বাড়াতে হয়েছে। সো এটা যাতে হেলদিভাবে হয়, সে তার জিম ট্রেনারের কাছে গেছে। ওরা জিমে অ্যাকচুয়ালি ট্রেন করে ওয়েটটা বাড়াইছে, বাট তাও ইটস টু সুন, মানে এত তাড়াতাড়ি এত ওয়েট বাড়ানোটা হেলদি না। তো তার হাঁটা চলায় বেশ সমস্যা হচ্ছিল, মাঝে মাঝে শুটে বসে করতে হয়েছে, কোমরে ব্যথা, অনেক ধরনের জিনিস। আর একটা প্রশ্ন, সেটি আসলে জানতে চাও তানজিকা আমিনকে নিয়ে। আমরা জানি তিনি খুব ভালো অভিনয় করেন, খুব পরিচিত মানুষ, কিন্তু এটা আমার অবজারভেশন, আপনাদের ভিন্ন হতেও পারে, আপনাদেরও ভিন্ন হতে পারে। তাকে এখানে যেভাবে আপনি এনেছেন, এটা আরো একটু তাকে এঙ্গেজমেন্টটা বাড়ানোর সুযোগ ছিল, মানে আরো সিন তার দরকার ছিল। আমি এটাই শুনতেছি সবার কাছ থেকে, স্পেশালি তানজিকার কাছ থেকে। আচ্ছা, তার কাছ থেকে আমি তানজিকা মানে সুযোগ ছিল কিনা, বা সেখানে সুযোগ, মানে আমরা যে আই থিঙ্ক আমাদের শুটিংটা এত হেক্টিক ছিল, 13 দিনে ফুল 7 এপিসোড শুট করছি। এরপর অ্যাডিশনাল কিছু সিনস ছিল এডিটের পর, বাট দেখেন একটা ক্যারেক্টার যদি মানুষ আরো দেখতে চায়, দেন ইটস সাকসেসফুল। ওই ক্যারেক্টার খুব বেশি দেখে ফেললে তো মানুষ বলবে যে না ঠিক আছে। এখন তো সবাই বলতেছে যে আমার সাথে কি একমত কিনা, মানে একজন দর্শক হিসাবে, মানে আমি আপনার এইখানে আপনি চরিত্র করেছেন এই জন্য না, একজন দর্শক হিসাবে আপনার কাছে কি মনে হচ্ছে এটা দেখার পরে? আপনি নিশ্চয়ই দেখেছেন। না, থাকতে পারলে তো দেখতে পারলে ওকে ভালো লাগতো আরো, কিন্তু আমি আবার সালজার ভাইয়ের সাথেও একমত। আচ্ছা, যতটুকুন পেয়েছে দর্শকদের ক্ষুধা আরও বেড়েছে, যে না ওকে আরও দেখতে পারলে, ও আরও থাকলে সবার ভালো লাগতো। সো এটা ডেফিনেটলি একজন আর্টিস্টের একটা সাকসেস, ডিরেক্টরের সাকসেস। আচ্ছা, এখন ফিডব্যাকটা কেমন পেয়েছেন? মানে যত অল্প কয়েকদিন হলো যদিও বের হয়েছে, এখন পর্যন্ত ফিডব্যাকটা কেমন? আমরা যেসব ফিডব্যাক পাচ্ছি তার মধ্যে 90% খুবই পজিটিভ। আচ্ছা, দু একটা একটু অন্য ধরনের ফিডব্যাক আমরা পাচ্ছি, কিন্তু অলমোস্ট 90% আমরা পজিটিভ রিভিউ পাচ্ছি। এটা এই গল্পের জন্য শুধু না, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো, কারণ টাইম ট্রাভেল নিয়ে কথা বলা খুব সাধারণ কথা নয়। একদম। এই টাইম ট্রাভেল নিয়ে খুব একটা সহজ ভঙ্গি নিয়ে সালজার ভাই যেভাবে লিখে ফেলেছেন, ইটস নট আ ম্যাটার অফ জোক। এই গল্পগুলোর একটা ফ্যান্টাসি, এটা সবার পছন্দ করে না, এক ধরনের মানুষ পছন্দ করে যারা এটা দেখতে অভ্যস্ত, এটা পড়তে অভ্যস্ত। তো আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের মানুষ যারা ডিফারেন্ট জনরার কাজ দেখে অভ্যস্ত বা পপুলার জনরার কাজ দেখতে অভ্যস্ত, তারা ওই কাজটা পছন্দ করছে। একটা ডিরেক্টর, একটা আর্টিস্ট, একজন লেখক, ওনারাই পারে আমাদের দর্শকদের রুচির পরিবর্তন করতে। একদম। তো সেই দিক থেকে আমি বলবো আমার ডিরেক্টর, লেখক সালজার ভাই অনেকখানি সফল হয়েছেন। রাজ ভাই, আপনার কাছে একটু জানতে চাওয়া সেটি হচ্ছে যে এটি করার পরে ফিডব্যাকটা কেমন পেলেন সেটি জানাবেন অল্প করে, কিন্তু তারপরে যেটি জানাবেন যে আপনাকে যদি অপশন দেওয়া হতো টাইম ট্রাভেল করার জন্য, কখন ফিরে যেতে চাইতেন? থ্যাংক ইউ। আসলে এই কাজটা করার পরে মানুষের রেসপন্স বা মানুষের ভালোবাসা অনেক বেশি পাচ্ছি। আচ্ছা, ইনবক্সে বা ফোনে। আজকেও দুজন ফোন করে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করলো। সো কাজের অ্যাপ্রিসিয়েশনটা কি, একজন অ্যাক্টর বা ডিরেক্টর বা আমরা যারা কাজ করি, আমাদের মানে এটাই, এই যে মানুষ পছন্দ করছে, ভালো লাগছে মানুষের, এটাই, এই অ্যাপ্রিসিয়েশনটাই আমাদের কাছে অনেক বড় অ্যাওয়ার্ডের মতো আর কি। আচ্ছা, সো ভালো লাগে, কাজের প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে। সেকেন্ড প্রশ্নটা যেটা ছিল, টাইম ট্রাভেল যদি করতে বলা হতো তাহলে তো আমি আসলেই আমার অনেক মানে ছোটবেলায় ফিরে যেতাম, কারণ ছোটবেলায় অনেক দুষ্টামি করেছি। পরিবর্তন করতে চাইতেন? কিছুটা পরিবর্তন করতে চাইতাম অবশ্যই, কারণ বাবা মাকে অনেক অত্যাচার করেছি আমি। অনেক দুষ্টু প্রকৃতিরই ছিলাম। তো সেই কাজগুলো, যেই ভুলগুলো আমার হয়েছিল, সেই ভুলগুলো শুধরে আরেকটু তাদের বেটার সন্তান হওয়ার চেষ্টা করতাম। আচ্ছা, লাজুক কি বলে? লাজুক কেমন লাগছে? সবাই কি বলছে দেখার পরে? যারা ইতিমধ্যে দেখেছে কেউ কি ভালো বলেছে? অনেকে বলেছে যে ভালো কাজ হয়েছে?
বেশি করে আম্মু যখনই আমার পার্টটা আসতো, যে ওই যে আপনি যে বললেন ইঞ্জেকশনের যে, তখন মা বলতো কি যে তোর পার্টটা এনে দে, আমি আগে তোরটা দেখি তারপর সবারটা দেখি। তারপরে আমারটা দেখে যখন অন্যটা আসতো আবার বলতো কি তোর পার্টটা এনে দে, বলতো কি আম্মু এই যে কিছুক্ষণ পরে আমারটা আসবে। এখন আম্মু যখন খাওয়া হতো তখন বলতো কি খুব সুন্দর হয়েছে, আমার মেয়েটা খুবই ভালো হয়েছে, মানে যাকে দেখতো বলতো যে দেখবেন খুব ভালো একটা সিনেমা। এখন আমার চাচা দেখলেও বলতো যে খুব ভালো করছো তুমি, আরো ভালো করো। যারাই দেখতো আমার ফ্রেন্ডরা বলেন, যারাই বলেন, আমার ফ্রেন্ডরা তো আরো বলে কি তুই তো তাহলে ফেমাস হয়ে গেছিস। আমি বলি কি কিসে ফেমাস হয়েছে, মাত্র একটা করা হয়েছে, এটা কি ফেমাসের কোনো কথা? তারপর ওরা বলতো কি তাহলে আমাকে লিঙ্ক দিস, আমি দেখি, এরকম অনেক। বাহ, তো সবার মধ্যে এখন লাজুক একটা ফেমাস ভাব নিয়ে চলে, তাই তো? যাক, এটা চলুক, লাজুকের এই ধারাটা চলুক এবং লাজুক আরও অনেক কাজে যুক্ত হোক, সেটাও আমরা প্রত্যাশা করছি। দর্শক, আপনারা জানেন আমাদের দুটি পর্ব থাকে। প্রথম পর্বটি হচ্ছে যাহা বলিব মিথ্যা বলিব, যাহা বলিব সত্য বলিব। আমাদের সাথে যুক্ত হওয়া দর্শকরা, তারা অতিথিরা, তারা আসলে সিলেক্ট করেন যে সত্য বলবেন কিনা মিথ্যা বলবেন। বর্ষণ ভাই, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই, যাহা বলিব মিথ্যা বলিব নাকি যাহা বলিব সত্য বলিব? যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। টাইম ট্রাভেল, টাইম ট্রাভেল, এটা যদি আপনাকে অপশন দেওয়া হয় কোথায় যাবেন? পেছনে যাব। কি ঠিক করতে চাইবেন? কিছু ঠিক করতে চাইবো না, আমি আসলে আমার বাবার সাথে একটু সময় কাটাতে চাই। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, বাবার প্রতি অনেক শ্রদ্ধা থাকলো। ইমতিয়াজ বর্ষণ, মানে প্রশ্ন কেমন মানুষ হিসাবে, কি কি অলসতা আছে? ও, আমি মানুষ হিসেবে খুবই অলস। আচ্ছা, আমি মানুষ হিসেবে খুবই অলস। আমি সম্ভবত জীবনে একটা কাজই আমি করার চেষ্টা করি বা ভালোবাসি, একটা কাজকে, সেটা হলো অ্যাক্টিং করাটা। আচ্ছা, সো এটা আমি করে যেতে চাই। আচ্ছা, কালপুরুষ, কালপুরুষ, এটা নিয়ে যে কোনো একটা পজিটিভ মন্তব্য, নেগেটিভ মন্তব্য, কেমন হলো কাজটা, দর্শকদের দেখা উচিত কিংবা দেখা উচিত না? কালপুরুষ একটা অনেস্ট এফোর্ট, এটা অনেস্ট এফোর্ট বলে এটাকে ভালো কাজ হয়েছে। জি, আমরা আরও কিছু প্রশ্ন ছিল, সেগুলো এখন না করি। সাজুল ভাই, আপনার কাছে আসলে যেতে চাই, সত্য বলিব না মিথ্যা বলিব? মিথ্যা। মিথ্যা? যাই না, বসন্ত ভাই যেহেতু সত্যি নিচ্ছে তাই বললাম। আচ্ছা, সালজার রহমান, আপনার তিনটা বদভ্যাস। তিনটা বদভ্যাস, মিথ্যা কথা বলতে হবে। আমি অনেক ডিফিকাল্ট তো মিথ্যা কথা বলা, তাই না? কিভাবে মিথ্যা কথা বলে? তিনটা বদভ্যাস। ও আচ্ছা আচ্ছা, বানাতে হবে। আমি অনেক একেবারেই কারোর সাথে কথা বলতে পছন্দ করি না। আচ্ছা। সেকেন্ড হচ্ছে আমি এক্সট্রিমলি রুড অন সেট, সবাইকে গালিগালাজ করছি থ্রু আউট। ডেফিনেটলি মিথ্যা। আর থার্ড মিথ্যা খুঁজে পাচ্ছি না ভাই। আচ্ছা, একটা সময় আপনি ক্রিকেটার হতে চেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি মাসুদ রানা? আমি মাসুদ রানা। জি। ওকে, মিথ্যা বলছেন? আচ্ছা, আপনি অবশ্যই। জি 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 বলেছেন। প্রিয় বন্ধুকে যে কথাটি বলতে চান? প্রিয় বন্ধুকে, জি, মানে মাঝে মাঝে ফোন টোন আরো দেয় আর কি। ইন্সপিরেশনাল চরিত্র? ইন্সপিরেশনাল চরিত্র, অলমোস্ট একটা বাজে মিথ্যা বেড়ে গেছিল। ইন্সপিরেশনাল চরিত্র হচ্ছে আপনার মিথ্যা কথা কেমনি বলবো, অনেক ডিফিকাল্ট। আচ্ছা, যেটা দিয়ে শুরু করেছিলেন আসলে, ভাবির নামটা কি নামে সেভ করা রয়েছে ফোনে? আমার ফোনে? জি জি। মিথ্যা? মিথ্যা বলবো। আমার লর্ড বুশরা। রেজান পারভেজ ভাই, আপনার কাছে জানতে চাও, কালপুরুষ কেন দেখবে? সত্য বলি না? সত্য। জি। কালপুরুষ কেন দেখবে? কাজ
খুব বিশেষত্ব আছে, নতুনত্ব আছে? বিশেষত্ব নতুনত্ব তো গল্পের মধ্যেই আছে, মেকিংয়ে আছে, সাউন্ড ডিজাইনে, মানে সেট সব মিলিয়েই নতুন ভাবেই আসলে প্রেজেন্ট করা জিনিসটা। আর সবচেয়ে বড় কথা যে প্রত্যেকের টিমের প্রত্যেকটা পার্সনের একদম অনেস্ট এফোর্টটা ছিল। অভিনয় জগতের বাইরে সবচেয়ে প্রিয় বন্ধু অভিনয়ের বাইরে নাম বলতে হবে? হ্যাঁ। অভিনয় জগতের বাইরে সবচেয়ে প্রিয় বন্ধু আমার কুষ্টিয়ার বন্ধু আছে অনেক ছোটবেলা। ঠিক আছে, এখন তার আমরা একটু চিঠিটা পড়ে ফেলি। দর্শক, আমাদের একটা পর্ব আছে তোমাকে জানাতে, আমরা একটু আপনার কাছ থেকে শুরুটা করি। লাজুক লিখছে যদিও চিঠিটা, আমরা একটু তাড়াতাড়ি পড়ে ফেলি, আমাদের হাতে খুব কম সময়। আসলে চিঠিটা আমার বাবা মাকেই লেখা। জি প্লিজ। মা বাবা, অনেক ভালোবাসি তোমাদের। সন্তান হিসেবে খুব বেশি কিছু তোমাদের দিতে পারিনি, কিন্তু আমার কাজের মাধ্যমে তোমাদের গর্বিত করতে চাই। তোমাদের দোয়ার হাত সবসময় যেন থাকে আমার মাথায়। এটি তোমাদের ছেলে রেজওয়ান পারভেজ। আমাদের দোয়া থাকলো। থ্যাংক ইউ। বাহ, তো ভালো ভালো চিঠি লিখতেছে। ওর হাতের লেখা ক্যামেরা কোথায়? আমার দিকে, ওই যে এদিকে। জি। আম্মু, সিরিজটা দেখো, হ্যাঁ, শুধু রিভিউ পাঠাও না। তোমার ছেলে। আচ্ছা অর্ষণ ভাই, আপনার চিঠিটা। আমারটা একটু মানে ফিউচারিস্টিক, জি, ভবিষ্যতের জন্য লেখা। আমার ক্যামেরা এটা। জি জি। হে অনাগত, আগামী দিনের স্বপ্নবাজ গল্প বলিয়ে লেখক, চলচ্চিত্রকার, আপনার ভালো গল্পের সারথি হতে আমি সবসময় প্রস্তুত থাকি বা থাকার চেষ্টা করি। আগামী দিনের স্বপ্নবাজ গল্প বলিয়াদের জন্য অশেষ শুভকামনা। ইমতিয়াজ বর্ষণ, 29/5/2024। ধন্যবাদ। লাজুক 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 চিঠিটা পড়ি একটু, লাজুকের চিঠিটা। প্রিয় মা এবং চাচা, প্রিয় মা, তোমার অনেক অবদান আছে আমার পেছনে। প্রিয় চাচা, তোমার আগ্রহ, ভালোবাসা ও ইচ্ছে কারণে এই জায়গায় আমি পৌঁছেছি। খুব ভালোবাসি তোমাদের। সারা জীবন তোমরা আমার পাশে থেকো। ভালোবাসি। বাহ বাহ, কি দারুণ। আপনাদের সবার প্রতি অনেক শুভকামনা। আমরা একটু জানতে চাই যে আপনারা বাদেও অনেক কলাকুশলী যারা পেছনে কাজ করেছেন, যাদেরকে আমরা দেখতে পাই না, তাদের বিষয়ে যদি একটু দুটো লাইন বলতেন বর্ষণ ভাই। আমি যদি বলি, এই গল্প, এই সিরিজে সবচেয়ে বেশি ডেডিকেশন দিয়েছেন নিঃসন্দেহে আমাদের FS নাইম। এটা একটা স্যাক্রিফাইস। আপনি হুট করে একজন আর্টিস্টকে বললেন, সে কিন্তু রাজি হওয়ার কথা না, বাট নাইম তার ভালো কাজের আগ্রহ আছে, ইচ্ছা আছে দেখে সে এই ডেডিকেশনটা দিয়েছে। এটা আমাকে বললে আমিও রাজি হতাম না। সো এই জন্য নাইমকে থ্যাঙ্কস আমাদের আর্টিস্টের পক্ষ থেকে। চঞ্চল ভাইকে আমরা অনেক সময় টাইপ কাস্ট মনে হয়ে যায়, কিন্তু চঞ্চল ভাই এত ডিফারেন্ট একটা শেপে, ডিফারেন্ট একটা লুকে, ডিফারেন্ট একটা বলা নিয়ে হাজির হয়েছেন, যেটা দেখে মানে চমকে যাওয়ার মতো। জয়ন্তদা, উনি এই বয়সেও যে খেল দেখালেন, আমি ভুলে গিয়েছিলাম। এই পিচ্চি মেয়েটা লাজুক, মানে ও যে সাবলীল কথা বলে, এটা আমরাও ক্যামেরার সামনে অনেক সময় কন্ট্রাস্ট হয়ে যায়। খুবই আমরা শেষ করতে হবে। দর্শক, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, আরই ফেমাসের আয়োজন আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে অন্য দিন অন্য আয়োজনে।